ভাবা যাক আমরা চলে গেছি অষ্টাদশ শতাব্দীর লন্ডনে। শহরের ঠিক কেন্দ্রবিন্দুতে আচমকা একজনের আবির্ভাব হল, খুবই রহস্যময় একজন মানুষ। চলুন আজ আমরা সাহিত্যের ইতিহাসের ঠিক সেই রকমই এক প্রভাবশালী কিন্তু একদম নীরব চরিত্রের গভীরে যাই। তো এই রহস্যের একদম কেন্দ্রে যাওয়া যাক, কেমন? ভাবুন তো, এমন একজন মানুষ যিনি কিনা লন্ডনের সবথেকে ব্যস্ত জায়গাগুলোতে নিয়মিত উপস্থিত, কিন্তু পরিচিতিটা কিসের জন্যে? তার গভীর নীরবতার জন্যে। তো প্রশ্ন হলো, তার পরিচয়টা কী ছিল, আর কেনই বা তিনি এমন একটা জীবন বেছে নিয়েছিলেন? সময়টা ছিল অষ্টাদশ শতাব্দীর শুরুর দিক, আর জায়গাটা হলো লন্ডন। তখনকার দিনের যে সামাজিক কেন্দ্রগুলো ছিল, মানে ধরুন কফি হাউস বা থিয়েটার, সেখানে প্রায় এক অদ্ভুত চরিত্রকে দেখা যেত। মানে তিনি সবার মাঝেই থাকতেন, কিন্তু থেকেও যেন একা। সবাই তাকে এক নামে চিনত, দ্য স্পেকটেটর বা পর্যবেক্ষক। আর মজার ব্যাপার হলো, এই নামেই তিনি একটা দারুণ জনপ্রিয় দৈনিক পত্রিকাও চালাতেন, যেখানে তার সব পর্যবেক্ষণ ছাপা হতো। তার প্রতিদিনের রুটিনটা ছিল কিন্তু বেশ মজার। যেমন ধরুন, তিনি ওয়েলস কফি হাউসে গিয়ে চুপচাপ রাজনীতিবিদদের কথা শুনতেন, আবার চাইল্ডসে গিয়ে হয়তো নীরবে ধূমপান করতে করতে সবার আড্ডা শুনতেন। রবিবার হলে সেন্ট জেমস কফি হাউস বা গ্রিসিয়ান কোকোট্রি সবখানেই তার যাতায়াত ছিল। মানে সমাজের প্রত্যেকটা স্তরে তিনি মিশে যেতেন। কিন্তু কিভাবে? একজন একেবারে নীরব শ্রোতা হিসেবে। রাজনীতিবিদদের বড় বড় বিতর্ক থেকে শুরু করে সাধারণ মানুষের আট পড়ে কথাবার্তা সবকিছু তিনি যেন শুষে নিতেন, কিন্তু নিজে থাকতেন পর্দার আড়ালে, প্রায় অদৃশ্য। তার আসল লক্ষ্যই ছিল এটা, ভিড়ের অংশ হওয়া নয়, বরং ভিড়কে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা। কিন্তু প্রশ্ন হল, কে এই রহস্যময় ব্যক্তি? তার এই যে এত নীরবতা, এর পেছনে কি কোনো গল্প আছে? আসলে আছে। আর মজার ব্যাপার হল, এই চরিত্রটি নিজের জন্য একটা বেশ বিস্তারিত অতীত তৈরি করেছিলেন। আর সেই গল্পটা তার এই নীরবতাকে আরও বেশি অর্থবহ করে তোলে। চলুন সেই গল্পটাই এবার শোনা যাক। তিনি নিজের জীবনকে যেভাবে সাজিয়েছিলেন, সেটা শুনলে মনে হবে পুরো জীবনটাই যেন একজন নিখুঁত পর্যবেক্ষক হওয়ার একটা লম্বা প্রস্তুতি। যেমন তিনি বলতেন যে ছোটবেলায়, এমনকি শৈশবেও তিনি কোলাহলপূর্ণ খেলনা একদম পছন্দ করতেন না। এরপর বিশ্ববিদ্যালয়ে ৮ বছর কাটালেন শুধু বই করে, কথা প্রায় বলেননি। তারপর জ্ঞানের অদম্য তৃষ্ণায় বেরিয়ে পড়লেন বিশ্বভ্রমণে। ইউরোপ, মিশর সব ঘুরে এলেন, আর শেষে লন্ডনে ফিরে এলেন একটাই উদ্দেশ্য: মানবজাতিকে খুব কাছ থেকে দেখা, তাদের নিয়ে পড়াশোনা করা। মানে তার পুরো জীবনটাই ছিল পৃথিবী আর তার মানুষকে আরও ভালোভাবে চেনার একটা জার্নি। এই কথাটা একবার দেখুন, কি অসাধারণ, তাই না? আমি ২ মাস বয়সের আগেই আমার খেলনা ঝুমঝুমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। মানে এটা দিয়ে তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে তার এই নীরবতা কোনো সাজানো ব্যাপার ছিল না, এটা ছিল তার একেবারে স্বভাবের গভীরে। সেই শৈশব থেকেই তিনি শব্দের থেকে নীরবতাকে বেশি ভালোবাসতেন। আর এই সংখ্যাটা দেখুন, ১০০। তিনি দাবি করতেন যে বিশ্ববিদ্যালয়ে ৮ বছরে তিনি নাকি সাকুল্যে এই ১০০র মতো শব্দ বলেছেন। হ্যাঁ, এটা হয়তো একটু বাড়িয়ে বলা, কিন্তু সংখ্যাটা তার চরম নীরবতাকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তাই না? ভাবা যায়, ৮ বছরে মাত্র ১০০খানেক শব্দ। এটা তার চরিত্রকে আরও কত বেশি রহস্যময় আর আকর্ষণীয় করে তোলে। তা আমরা তার পরিচয় জানলাম, তার বানানো অতীতটাও দেখলাম। এখন চলুন একটু গভীরে যাই, তার দর্শনের দিকে। মানে কেন তিনি এই নীরব জীবনটা বেছে নিলেন? এমনি এমনি তো নয়, এর পেছনে ছিল একটা বেশ গভীর চিন্তাভাবনা। তিনি নিজের জন্য যে নামটা বেছে নিয়েছিলেন, সেটাই তার পুরো দর্শনটাকেই বলে দেয়, স্পেকটেটর। এর মানে কি? একজন ব্যক্তি যিনি কোনো শো, খেলা বা অনুষ্ঠানে অংশ না নিয়ে শুধু দেখেন, একজন পর্যবেক্ষক। এই এক শব্দেই যেন তার জীবনের মূল মন্ত্রটা লুকিয়ে আছে। তিনি জীবনের খেলার মাঠে খেলোয়াড় নন, তিনি হলেন গ্যালারিতে বসা একজন দর্শক। আর এই কথাটা তো তার পরিচয়ের একেবারে মূল ভিত্তি। তিনি লিখছেন, এভাবে আমি পৃথিবীতে মানবজাতির একজন সদস্য হিসেবে না, বরং তাদের একজন দর্শক হিসেবে বাস করি। মানে তিনি নিজেকে মানব প্রজাতি থেকে যেন একটু আলাদা করে দেখতেন। তার কাজটা ছিল অংশগ্রহণ করা নয়, তার কাজ ছিল মানবতাকে নিরপেক্ষভাবে, কোনোরকম পক্ষপাতিত্ব ছাড়া দেখা এবং বোঝার চেষ্টা করা। তার জীবনযাপনের কিছু নির্দিষ্ট নিয়ম বা কোড ছিল। প্রথম এবং প্রধান নিয়মটা হল, পর্যবেক্ষণ করো, কিন্তু অংশগ্রহণ করো না। রাজনীতি, ব্যবসা, জীবন সবকিছু শেখার উপায় হল শুধু মন দিয়ে দেখা। দ্বিতীয়ত, একদম নিরপেক্ষ থাকতে হবে। কোনো রকম বিতর্কে, বিশেষ করে তখনকার হুইগার টোরিদের মতো রাজনৈতিক দলের মধ্যে কোনো পক্ষ নেওয়া চলবে না। আর সবশেষে নিজের পরিচয়, মানে নাম, বয়স, ঠিকানা সবসময় গোপন রাখতে হবে। এই নিরপেক্ষতাটাই ছিল তার সবথেকে বড় শক্তি। আর পরিচয় গোপন রেখে তিনি এটা নিশ্চিত করতে চাইতেন যে মানুষ ব্যক্তিটিকে নয়, বরং তার পর্যবেক্ষণ আর লেখাকেই যেন গুরুত্ব দেয়।
এতক্ষণ তো আমরা মিস্টার স্পেকটেটর নামের এই চরিত্রটিকে নিয়ে কথা বললাম, কিন্তু এবার আসল সত্যটা জানার সময় হয়েছে। কে ছিলেন এই ছদ্মবেশী, এই নীরব পর্যবেক্ষক? চলুন এবার মুখোশের আড়াল থেকে আসল মানুষটিকে খুঁজে বের করা যাক। ব্যাপারটা হলো, এই যে দ্য স্পেকটেটর, এই নীরব বেনামি চরিত্রটা, এটা আসলে সত্যি কেউ ছিল না। এটা ছিল একটা খুব ভালোভাবে তৈরি করা পার্সোনা, মানে একটা ছদ্মবেশ। আর যিনি এটা তৈরি করেছিলেন, তিনি ছিলেন এই চরিত্রের একেবারে বিপরীত একজন মানুষ। আর সেই মানুষটি ছিলেন জোসেফ অ্যাডিসন। হ্যাঁ, এই নীরব অন্তর্মুখী মিস্টার স্পেকটেটরের স্রষ্টা ছিলেন জোসেফ অ্যাডিসন, যিনি নিজে ছিলেন একজন বিখ্যাত লেখক, প্রাবন্ধিক, এমনকি একজন রাজনীতিবিদ ও সেক্রেটারি অফ স্টেট। ভাবা যায়, একদিকে বেনামি নিরপেক্ষ পর্যবেক্ষক আর অন্যদিকে সমাজের একেবারে কেন্দ্রে থাকা একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। এই যে বৈপরীত্য, এটাই কিন্তু আসল ব্যাপার। এখন প্রশ্ন আসতেই পারে, অ্যাডিসনের মতো একজন মানুষ কেন এমন একটা চরিত্র তৈরি করলেন? কারণটা খুব সহজ এবং বুদ্ধিদীপ্ত। নিজের পরিচয়ে তিনি একজন রাজনীতিবিদ, তার একটা পক্ষ আছে, মতামত আছে, কিন্তু মিস্টার স্পেকটেটরের মুখোশের আড়ালে তিনি সব বিতর্কের ঊর্ধ্বে উঠে যেতে পারতেন। তিনি পারতেন নিরপেক্ষভাবে সমাজকে কাটাছেঁড়া করতে। এটা ছিল তার একটা মাস্টার স্ট্রোক, একটা দারুণ কৌশল। তো আমরা গল্পটা জানলাম, কিন্তু এখন প্রশ্ন হলো, আজ থেকে প্রায় ৩০০ বছর পরেও জোসেফ অ্যাডিসনের এই সৃষ্টি, এই স্পেকটেটর আজও কেন এত প্রাসঙ্গিক? এর প্রভাবটা ঠিক কোথায়? চলুন সেই বিষয়গুলো এবার একটু দেখে নেওয়া যাক। এর প্রভাবটা কিন্তু ছিল বিশাল আর সুদূরপ্রসারী। প্রথমত, তিনি তার সহজ কিন্তু চিন্তাশীল লেখা দিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনার একটা নতুন ধারা তৈরি করেন। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ার বহু আগে তিনি একটা পার্সোনা বা একটা পরিকল্পিত পরিচয় তৈরি করার শিল্পটা দেখিয়ে দিয়েছিলেন। তৃতীয়ত, তিনি নিরপেক্ষতার উপর খুব জোর দিয়েছিলেন, মানে কোনো মতামত দেওয়ার আগে একটা বিষয়কে সব দিক থেকে দেখা উচিত। আর সবশেষে তিনি ব্যক্তিগত গোপনীয়তার গুরুত্ব নিয়ে কথা বলেছেন। এই যে ধারণাগুলো, বিশেষ করে শেষ দুটো, এগুলো আজকের এই ডিজিটাল যুগেও কি অবিশ্বাস্যভাবে প্রাসঙ্গিক নয়? শেষ পর্যন্ত এই যে এত কিছু, এই নীরব মুখোশের পেছনের উদ্দেশ্যটা কিন্তু ছিল খুবই মহৎ। অ্যাডিসন নিজেই লিখেছিলেন, তার চূড়ান্ত লক্ষ্য ছিল তার দেশকে সাহায্য বা বিনোদন দেওয়া। আর তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন যে তার জীবনটা যেন বৃথা না যায়। মানে তিনি আসলে কথা না বলে তার লেখনীর মাধ্যমে পুরো সমাজের সাথে কথা বলতে চেয়েছিলেন তার পর্যবেক্ষণগুলো যেন মানুষের কাজে লাগে। আর এখানেই আমরা আজকের আলোচনার শেষে একটা বড় প্রশ্নের সামনে এসে দাঁড়াই। এমন একটা যুগে যেখানে সবাই সারাক্ষণ নিজেকে প্রকাশ করতে, নিজের কথা জানাতে ব্যস্ত, সেখানে একজন নীরব পর্যবেক্ষকের কাছ থেকে আমরা কি শিখতে পারি? তার সেই নিরপেক্ষভাবে দেখার ভঙ্গি আর ব্যক্তিগত গোপনীয়তার আদর্শ, এগুলো আজকের দিনে আমাদের কি নতুন কোনো পথ দেখাতে পারে? এটা কিন্তু একটা ভাবনার বিষয়, তাই না?